ঠাকুরবাড়িতে জন্মদিন পালনের ব্যাপারটি শুরু করেছিলেন জ্ঞানদানন্দিনী দেবী। বিলেত থেকে ফিরে আসার পর তিনি ঠাকুরবাড়িতে বিলাতি ধরনের জন্মোৎসব পালন করা শুরু করেছিলেন। তাঁরা ব্রাহ্ম ছিলেন বলে হিন্দুগণের জন্মতিথিতর পূজার প্রচলন ছিল না। পরিবারের ছেলে মেয়েদের জন্মের তারিখ বা তিথিটিকুজি লিখে রাখা হতো। জ্ঞানদানন্দিনী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের নদিদি স্বর্ণকুমারী দেবীর মেজ কন্যা সরলা দেবীকে নিয়েই এই রীতির সূচনা করেন। আজ 25শে বৈশাখ রবীন্দ্র জন্ম জয়ন্তীতে রমজান একাডেমির পক্ষ থেকে আমাদের এই শ্রদ্ধা নিবেদন। বঙ্গাব্দের 25শে বৈশাখ, 1887 খ্রিস্টাব্দের 7ই মে শনিবার রবীন্দ্রনাথ 26 বছর পূর্ণ করে 27 বছর বয়সে প্রবেশ করলেন। আনুষ্ঠানিকভাবে ভাগ্নি সরলা দেবীর উদ্যোগে রবীন্দ্রনাথের প্রথম জন্মদিন পালন করা হলো। এই প্রসঙ্গে সরলা দেবী লিখেছেন, রবি মামার প্রথম জন্মদিন উৎসব আমি করাই। তখন মেজমামা ও নতুন মামার সঙ্গে তিনি 49 নম্বর পার্ক স্ট্রিটে থাকেন। অতি ভোরে উল্টাডিঙ্গির কাশিয়া বাগান বাড়ি থেকে পার্ক স্ট্রিটে নিঃশব্দে তার ঘরে তার বিছানার কাছে গিয়ে বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালা ও বাজার থেকে আনানো বেল ফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি চাদর তাঁর পায়ের কাছে রেখে প্রণাম করে তাকে জাগিয়ে দিলুম। তখন আর সবাই জেগে উঠলেন। পাশেই নতুন মামার ঘর। রবির জন্মদিন বলে একটা সাড়া পড়ে গেল। সেই বছর থেকে পরিজনের মধ্যে তার জন্মদিনের উৎসব আরম্ভ হলো। সাগর পাড়ি দেব ভীষণ ঝড়ে বাই আমার ভয় ভাঙাই নাই আমি মারের সাগর পাড়ি দেব মা বই বাণীর বর্ষা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে
পাড়ি দেব, পথ আমারে সেই দেখাবে যে আমারে যায়। আমি অভয় মনে ছাড়ব তোরি, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আমি আমার দুঃখ দিনে রক্ত কমল তোমার করুণ পাই। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব। বিশ্বাস করো ভাই ছুটি। ময়নাপাড়ার মাঠে বহুদিন পর একলা দাঁড়িয়ে মনে হলো, যারা আমার একটাও গান শোনেনি তারাই সবচেয়ে চিৎকার করে ডাকছে আমাকে। আমি কি সাড়া দেব নাকি এগিয়ে যাব মুক্ত বেনির দিকে, ঠিক বুঝতে পারছি না। তোমার মোবাইল বন্ধ কেন ভাই ছুটি? আমারটা আমি রেখে এসেছি অ্যালার্মের সেই কাঁটায়। নন্দিনী আর রানুর মুখ মিলে গিয়ে যেখানে তৈরি হয়েছে একটাই ফুল, তার নাম সকলেই জানে, কিন্তু সেই ফুলকে আবার মুখশ্রীতে অনুবাদ করার কথা বললে অর্ধেক চুপ করে থাকবে, আর বাকি অর্ধেক দেখিয়ে দেবে সেই বাথরুমের দরজা যার ভিতরে পাপ আর পুণ্য একটাই বালতি দখলের যুদ্ধে নেমেছে। আমি স্নান করব না, আমার জ্বর জ্বর। যদি স্পঞ্জ শব্দটাকে এমন ভাবে উচ্চারণ করো যে মনে হয় সমুদ্র, না বলবো তাও। আমার ভিতর ঢেউ খুঁজে পাচ্ছি না কোনো। বালি যা আছে তা দিয়ে দু কামরার ঘর হতে পারে। মূর্তি বানালেই দৃষ্টি থেকে সরে যাবে চোখ, গাল থেকে টোল। হাসিটুকু আঁজলায় ধরে শিলাইদহ থেকে জোড়াসাঁকো যেখানে যাব, গায়ে আছড়ে পড়বে মরা বাচ্চার মায়ের কান্না। আমি তাকে অভিশাপ ভেবে এড়িয়ে যেতে পারবো না, ব্রহ্মবাণী শুনিয়ে করতে পারবো না ঠাট্টা। অনুপস্থিতির বিষে যখন গলা পর্যন্ত নীল, আরশোলাকেও অমৃত ভাবার অধিকার তোমার আছে, আমার নেই। ইউরোপ আর আমেরিকার ভিতর জেগে উঠেছিল অ্যাটলান্টিক। বাঙালির মৃত্যু আর জীবনের ভিতর জেগে রইলাম আমি। কিন্তু এখন ঘুমোতে ইচ্ছে করছে একটা হাতে বোনা মাদুরে। জন্মাতে স্বাদ হচ্ছে এমন কোনো ভাষায় জিভ দিয়ে ঠোঁট ভেজানো যেখানে অশ্লীলতা নয়। আমায় ভুল বুঝো না, আমি সব প্রেমের শেষে এসে দাঁড়িয়েছি একটা হাত পা ছোড়া বৃষ্টির মধ্যে। সব প্রতিবাদের শুরুতে কুকুরের লেজ থেকে খুলে ফেলেছি গালিপটকা। আমি পাথর তো নই যে চূড়া থেকে গড়িয়ে পড়লেও আবার চূড়াতেই উঠতে চাইবে। তুমি বিশ্বাস করো ভাই ছুটি, আমি আসলে একটা উদ্ভিদ। রেডিও চুরি যাবার বেদনায় আমার বন্ধু জগদীশ যা প্রাণ প্রতিষ্ঠা করেছে। মানসিক কাব্যগ্রন্থি কিন্তু রবীন্দ্র কবি প্রতিভার ঐশ্বর্যময় প্রকাশ করে। সে সম্পর্কে কবি নিজেই বলেছেন, মানসীতেই ছন্দের নানা খেয়াল এসে ভিড় করে। কবির সঙ্গে যেন যোগ দেয় এক শিল্পী। এই মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি কাব্যগ্রন্থ শোভিত পর্বটাকেই বলা হচ্ছে ঐশ্বর্য পর্ব। এই পর্বের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সোনার তরী, এবং সেই সোনার তরী কাব্যগ্রন্থের কবিতার মধ্যে বিশ্বানুভূতির পরিচয় পাওয়া যায়। এই কাব্যগ্রন্থের মানস সুন্দরী বা নিরুদ্দেশ যাত্রা কবিতার নায়িকা চিত্রা কাব্যগ্রন্থের জীবন দেবতায় পরিণত হয়েছে। রবীন্দ্র কাব্য দর্শনের মূল যে ভাবনা জীবন দেবতা তত্ত্ব, তার সুস্পষ্ট পরিচয় মেলে এই পর্বের কাব্য কবিতাগুলি। একটি কাল্পনিক পত্রকাব্য,
মৃণালিনীর চিঠি। মৃণালিনী লিখছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। এই কাল্পনিক পত্রকাব্যটি আমার স্বরচিত। শ্রীচরণীশ্বর রবি ঠাকুর, কি নামে যে ডাকবো তোমায়, কি সম্বোধনে লিখবো চিঠি, ভেবে পাইনি মনে। সত্যি আমি তো পারিনি তোমার মনের গভীরতম কথাগুলো বুঝতে। তাই হয়তো তুমি একদিন বলেছিলে, তুমি মোরে পারো না বুঝিতে, কিছু আমি করিনি গোপন, যাহা আছে সব আছে তোমার আখির কাছে প্রসারিত অবারিত মন। এত বছর তোমার কাছে থেকেও তোমার মনের কতটুকু পেলাম। সব সময় মনে হয়েছে একটা আড়াল, কিছুতেই সে আড়ালের ওপরে যেতে পারিনি আমি। আমার এই কথাগুলো শুনে হো হো করে হেসেছিলে তুমি একবার, আর কবিতার ভাষায় বলেছিলে, নাই বা বুঝিলে তুমি মোরে, বোঝা যায় আধো প্রেম আধখানা মন, সমস্ত কে বুঝেছে কখন। এই কবিতা শুনে আমি মনে মনে বলেছিলাম, তোমার নতুন বৌঠান বোঝেনি, তোমার ভাইজি বিবি সে বোঝেনি। এসব সত্য কথা বুকের মধ্যে কান্না হয়ে জমে আছে। বুকটা আমার হিমঘর, অনেক কান্না, নিঃসঙ্গতা, অনেক সন্দেহ জমে বরফ হয়ে আছে ওখানে। আমি যশোরের ফুলতলির ভবতারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই আমি জানি। তবু 9 বছর বয়সে নিয়তির নির্দেশে এই ঠাকুর বাড়িতে এসে আমি হলাম মৃণালিনী। একটি পরিচয় এখন আমার, রবি ঠাকুরের আমি সহধর্মিণী। কিন্তু কদিন আগে বোলপুরে মুন্সেফ বাড়িতে পা পিছলে ঘটালাম সর্বনাশ। 5ম সন্তান সমীর পর পেটে এলো আরও একজন। আমার যা হবার তাই হলো। পা পিছলে শুরু হলো রক্তক্ষরণ, আর থামে না। নিয়ে এলে তোমরা আমায় জোড়াসাঁকোয়। আমার এই 28 বছরের জীবনে তুমি একান্তে কাটালে সেদিন অনেকটা সময়। বিয়ের 19 বছর পর তুমি হাত পাখা দিয়ে আমাকে বাতাস করে সারাটা রাত আমার শিওরে বসে থাকলে, বললে সেদিন আমায় তুমি, ছোট বউ আমি নির্মম অনাসক্ত কেন জানো? আমি অনেক দূরের যাত্রী। এই দীর্ঘ যাত্রায় সংসার, তোমাকে আর ছেলে মেয়েদেরকে আঁকড়ে ধরিনি। অনেক পথ পেরোতে হবে আমাকে। ভিতরে ভিতরে যদি আমি নিষ্ঠুর না হই, তাহলে সেই শক্তিকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না। জানো, সেদিন অন্ধকারের মধ্যেও আমার গাল বেয়ে নেমেছিল চোখের জল। মনে মনে আমি বললাম, আমার প্রিয় রবি ঠাকুর, আমি অন্তত তোমাকে খুব তাড়াতাড়ি মুক্তি দেব। জোড়াসাঁকোর বাড়িতে দায়িত্ব পালন করতে করতে আর সন্তান জন্ম দিতে দিতে আজ আমি মৃত্যুর দরজায়। লিখতেও পারছি না আর। শেষ কথাটা তাই তোমায় বলি কবিতার ভাষায়। একটি নয়ন জল তাহাকে করিও দান, আজকে বিদায় তবে, আবার কি দেখা হবে। পাইয়া স্নেহের আলো হৃদয় গাহিবে গান, হৃদয় গাহিবে গান। ইতি তোমার ছোট বউ। কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেকে ছোট বড় প্রবন্ধ লিখেছেন। সেগুলির মধ্যে কবির টুকরো জীবন কাহিনী রয়েছে। বৈজ্ঞানিক আইনস্টাইনকে নিয়েও অনেকে লিখেছেন। তাদের লেখা থেকে ক্ষণজন্মা 2 মনীষী সম্পর্কে অনেক কিছু জেনেছি। একজনের লেখাতে রবীন্দ্রনাথ ও বৈজ্ঞানিক আইনস্টাইনের একটি সাক্ষাৎকারের টুকরো কথা জেনেছি। তা হল, সাক্ষাৎকারের পর জার্নালিস্ট আইনস্টাইনকে একটি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নটি ছিল, কবি রবীন্দ্রনাথের সাথে কথা বলে তাকে কেমন মনে হলো আপনার? উত্তরে আইনস্টাইন বলেছেন, আমি একজন মহাবিজ্ঞানীর সাথে কথা বলেছি এমন মনে হলো। কবি রবীন্দ্রনাথকেও জার্নালিস্ট একই প্রশ্ন করে জানতে চেয়েছেন, মহাবিজ্ঞানী আইনস্টাইনকে
আইনস্টাইনের সাথে কথা বলে আপনার কেমন মনে হলো? উত্তরে কবি বলেছেন, আমি একজন বিখ্যাত কবির সাথে কথা বলেছি, এমন মনে হলো। এই দুটি প্রশ্নের জবাবে তাদের অসাধারণ ধীশক্তি ও আধ্যাত্মিক প্রজ্ঞার উপর ধারণা পাই। বলাই বাহুল্য যে একজন গানগর্ব মনীষী আরেকজন মনীষীর উপর এমন মন্তব্য করতেই পারে। রবীন্দ্রনাথের ধীশক্তির প্রমাণ পাওয়া যায় জাপানিদের উপর তার তীক্ষ্ণ ধারণা শক্তি থেকে। জাপান ভ্রমণে এসে তিনি জাপানের মনীষীদের সাথে কথা বলেছেন এবং গোটা জাপানি জাতির শিক্ষা, সংস্কৃতি ও প্রগতির উৎস সম্পর্কে ধারণা পেয়েছেন। শুধু তা নয়, সমগ্র পৃথিবীর মানব সমাজের প্রভেদ কেমন সে ধারণাও দিয়েছেন। তা হলো তৎকালীন খ্রিস্টান জাতি, ইউরোপ, মঙ্গোলিয়ান ও জাপানিদের জাতিগত অন্তর্প্রভেদ কোথায় সে ধারণা আমাদের দিয়েছেন। কবি এই প্রভেদকে দুভাগে বিভক্ত করেছেন। প্রথমটি হল স্থাবর এবং দ্বিতীয়টি হল জঙ্গম। এই স্থাবর এবং জঙ্গমতার প্রভেদ কেমন তাও তিনি ব্যক্ত করেছেন। কবি রবীন্দ্রনাথের মতে স্থাবর জাতির লোকেরা দায়ে পরে নড়ে চড়ে বসে, অন্যদিকে জঙ্গম জাতির লোকেরা দায়ে পরে উঠে দাঁড়ায়। তিনি জাপানিদের জঙ্গম জাতি বলেছেন। তার কথায় এজন্যই তারা এক দৌড়ে 200-300 বছর পেরিয়ে এসেছে। ভারতীয়দের ব্যাপারে কবির উক্তি হল, আমাদের মতো যারা দুর্ভোগের বোঝা মাথায় নিয়ে 1000 বছর পথের ধারে বটতলায় শুয়ে গড়িয়ে কাটিয়ে দিচ্ছে, তারা অভিমান করে বলে ওরা বড় হালকা। আমাদের মতো গাম্ভীর্য থাকলে ওরা এমন বিশ্রী রকম দৌড়ঝাঁপ করতে পারত না। জাপানিদের অসাধারণ প্রতিভা ও প্রকৃতি দেখেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একথা বলেছেন। ধন্যবাদ। চোখের
কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এই কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। পোর্ট ব্লেয়ারের রবীন্দ্র বাংলা বিদ্যালয় সরকারি বিদ্যালয়, সেখানে নিয়মিতভাবে রবীন্দ্র জয়ন্তী 22শে শ্রাবণ পালন হয়। ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে সেই অনুষ্ঠানে অংশ নেয়। যদিও মিশ্র সংস্কৃতির স্কুল বিদ্যালয়, তা সত্ত্বেও সবাই কিন্তু উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। এছাড়া আছে আকাশবাণী পোর্ট ব্লেয়ার, সেখান থেকে নিয়মিতভাবে এই রবীন্দ্র বিষয়ে নানান আচার অনুষ্ঠান পালন করা হয়। উজ্জ্বল ব্যক্তিত্বদের ডেকে বিভিন্ন রকম অনুষ্ঠান করা হয়। রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ গেল, তখন আমি আমার কর্মক্ষেত্র মধ্য আন্দামানের রঙ্গত, সেখানে আমরা দেখেছি চারটে উৎসাহ ভরা অনুষ্ঠান, যেখানে একে অপরকে ছাপিয়ে যেতে চায়। এইভাবে লিটিল আন্দামান, ডিগলিপুরের বিভিন্ন ক্ষেত্র তাদের পাল পার্বণ উৎসবে রবীন্দ্রনাথের সংস্কৃতিকে ধরার ব্যাপক চেষ্টা। ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে আন্দামান, তা সত্ত্বেও মানুষের মনের মধ্যে ঐকান্তিক চেষ্টা রবীন্দ্রনাথকে ধরে রাখায়। রবীন্দ্রনাথ সাহিত্যের সব শাখাকেই মাতিয়েছিলেন কবি। কবিতা, গান, ভ্রমণ কথা, গল্প, নাটক, আলোচনা হোক, প্রবন্ধ, কৃষি বিজ্ঞান, তার হাতেতে সবই শোনা, বিশ্ববাসীর মাথার মণি, হীরের টুকরো, তিনি মোদের রবি। এই ভাবকে সবাই একেবারে বুকের মধ্যে ধরে রাখার চেষ্টা করছেন এবং এই প্রয়াসকে স্বাগত জানাতেই হবে। ধন্যবাদ। Oh
উপনিষদের একটা ভাবধারা রবীন্দ্রনাথের মধ্যে ক্রিয়াশীল ছিল ঠিকই, কিন্তু সেটাই তো সব নয়। আসলে রবীন্দ্রনাথের আত্মনুসন্ধানটাই বড় হয়ে উঠেছে। গীতাঞ্জলি প্রসঙ্গে বলেছিলেন, এ কেবলমাত্র আমার নিজের মনের কথা, আমারই প্রয়োজনে লেখা। নিজেকে শুদ্ধ করার প্রয়োজনেই গীতাঞ্জলি। গীতাঞ্জলি থেকে নোবেল চর্চা, এসব তো হয়ই। আজকের যুগে বসে এরকম প্রশ্ন আসতেই পারে যে ইন্টারনেটের এই যুগে চিন্তা, চেতনা ও চর্চায় রবীন্দ্রনাথ কেন? আসলে আমাদের অন্তরাত্মা তাকে চাইছে। আমাদের মন ও মননের নীলাভ আকাশ যখন বিবর্ণ, চিরকালের বয়ে যাওয়া স্রোতস্বিনীর বুকে যখন চাতক তৃষ্ণা, রবীন্দ্রনাথ, আমরা তোমাকে চাই। আমাদের দিন যাপনের গ্লানি যখন ক্ষোভ আর ক্ষুধায় ক্লান্ত, আমাদের চারিদিকের পরিবেশটা যখন বিষে বিষাক্ত, রবীন্দ্রনাথ, তখন তুমি আমাদের নিঃশ্বাস। ধর্মীয় উৎসবে অচলায়তনের প্রাচীর যখন আমাদের দীনতা হীনতার গ্লানিতে ক্ষতবিক্ষত, কলুষিত, রশিতে বাঁধা, রবীন্দ্রনাথ, তখন তুমিই আমাদের মুক্তধারা। আমরা যখন স্বার্থান্তে অহংয়ের নেশায় ভাঙতে ভাঙতে ভাঙনের শেষ কিনারায় বিভেদ আর বৈষম্যে যন্ত্রণার্ত, রবীন্দ্রনাথ, তখন তুমিই আশ্চর্য ঐক্যমন্ত্র। দাম্ভিক শক্তি যখন অপরকে অধিগ্রহণ আর আগ্রাসনে মত্ত, যখন আমরা ব্রাত্যজনের সঙ্গে নিদ্রাহীন থেকেছি, রবীন্দ্রনাথ, তখন তুমি জাগ্রত প্রহরী। মানসিক অস্থিরতা যখন আমরা ঘনিষ্ঠ পরিজন, পরিবার, পাড়া প্রতিবেশীকে উপেক্ষা করেছি, ঘৃণা ছুঁড়েছি, রবীন্দ্রনাথ, তখন তুমি তাদের পরমাত্মীয়। গভীর অন্ধকারে মানুষ আর মানবাত্মা যখন কাঁদে, উদ্যত ফণা কিংবা সাপেদের হিসিস শব্দে আমরা ভীত সন্ত্রস্ত, রবীন্দ্রনাথ, তুমি আশ্বাস, আশ্রয়স্থল। হ্যাঁ, এই অশান্ত পৃথিবীতে রবীন্দ্রনাথই আমাদের চরম আশ্রয়স্থল। মৃত্যুঞ্জয়, দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেটা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে। বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত, এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি। তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ।
যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। শ্রদ্ধার্ঘ কবিগুরু রবীন্দ্রনাথের উদ্দেশ্যে। নরওয়ে থেকে নির্মল ব্রহ্মচারী বলছি, আজি বসন্ত জাগ্রত দ্বারে। কবিগুরু বসন্তের আগমনে উৎফুল্ল হয়ে প্রাণের উল্লাসে গেয়ে উঠেছিলেন মাতাল সমীরণে। গানের কলি বেজে উঠেছিল তার হৃদয় বীণায় মধুর সুরধ্বনি। আজ যেখানে আমরা অতিমারির ভয়ানক থাবায় বিপর্যস্ত, আবার আমাদের আধুনিক কবি সুভাষের কথাও তখন মনে করায়, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। কবিগুরুর 159তম জন্মবার্ষিকীতে আমাদের বাংলার ও মাটির ঘরের কবি, যিনি সারা বিশ্বে রবির আলোর মতো ছড়িয়ে পড়ে অন্ধকার বিদীর্ণ করে বিরাজমান, তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। বঙ্গ তথা ভারতীয় সাহিত্য সংস্কৃতি ও বিশ্বের নন্দন কানন তার অবদানে আজও ফুল্ল কুসুমিত ও সুরভিত। অনুপ্রাণিত সারা বিশ্ব তার বিশ্ব মানবিকতায়। অথচ আজকের বিশ্বে নেমে এলো এক ভয়ঙ্কর সাংঘাতিক অতিমারি। বিপর্যস্ত পর্যুতস্ত সারা পৃথিবী, আমাদের দেশও। এই নিদারুণ সংকটে দুঃসময়েও কবির সহৃদয় উদাত্ত গানে আমরা অদম্য শক্তি অর্জন করে এই ভয়ঙ্কর বিপদ নিশ্চয়ই কাটিয়ে উঠতে পারব। কবির কণ্ঠে কণ্ঠ মেলায় তাই আজ আমরা নূতন যৌবনেরই দূত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই আমরা বিদ্যুৎ। যেখানে ডাক পড়ে জীবন মরণে ঝরে আমরা প্রস্তুত। আজ কবিগুরু মানবিকতার জয়গান গেই আমাদের নির্ভীকভাবে এগিয়ে যেতে হবে মানব শত্রুর বিনাশে। যাত্রা শুরু হোক এই বলে, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না।